আছে, ঠিক আছে। এই বলটা দেখুন আমি ছুড়লাম, আবার আমার কাছে ফিরে চলে এলো। আইনে যদি আমি এই লাইট মারি, এই লাইটটা কি হচ্ছে দেখুন, জলে পেনটাকে দেখুন করছি, দেখুন তো পেনটা যখন আমি ডোবাচ্ছি পেনটা কিন্তু। চলুন আজকে আমরা সিসমিক শ্যাডো জোন সম্পর্কে জেনে নিই। এটা জানতে গেলে কিছু প্রাইমারি ধারণা আমাদেরকে জেনে নিতে হবে। চলুন তাহলে আগে সেগুলো জেনে নিই। পার্ট ওয়ানে আমরা জেনে নেব প্রতিফলন বা রিফ্লেকশন কাকে বলে। রিফ্লেকশন বলতে কি বুঝবো না, আলো যখন কোনো কিছুতে বাধা পেয়ে আয়নার মতো ঠিকরে পড়ে সেটাকে আমরা কি বলি, প্রতিফলন বলি। যেমন দেখুন কয়েকটা উদাহরণ দিই। আমার হাতে কি আছে, একটা বল আছে, ঠিক আছে। এই বলটা দেখুন আমি ছুড়লাম, আবার আমার কাছে ফিরে চলে এলো, ছুড়লাম আবার আমার কাছে ফিরে চলে এলো। এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলি প্রতিফলন বলি, ঠিক আছে। কিংবা দেখুন আমার কাছে কি আছে, দেখুন আয়না আছে, আয়নায় যদি আমি এই লাইট মারি, এই লাইটটা কি হচ্ছে দেখুন ওই দেয়ালে গিয়ে পড়ছে, এটাকে আমরা কি বলবো, প্রতিফলন। ওকে, এবার চলুন আমরা 2 নম্বর কনসেপ্ট বুঝে নেব প্রতিসরণ কি। প্রতিসরণ ইংরেজি হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেকশন মানে হচ্ছে আলো যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন সে সরাসরি যেতে পারে না, একটু বেঁকে যায়, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো, প্রতিসরণ বা রিফ্লেকশন। চলুন একটা বাস্তব উদাহরণ দিই। দেখুন তো আমার হাতে কি আছে, এক গ্লাস জল আছে, এটার পেন আছে, এই ওপরটা কি আছে, ওপরে হচ্ছে বাতাস। এবার বাতাস থেকে আমি জলে পেনটাকে দেখুন করছি, দেখুন তো পেনটা যখন আমি ডোবাচ্ছি পেনটা কিন্তু সোজা ডুবছে না, পেনটা একটু বেঁকে যাচ্ছে। এটাকে আমরা কি বলবো, প্রতিসরণ। কেন? কারণ পেনটা বাতাস থেকে জলীয় মাধ্যমে প্রবেশ করছে তাই একটু বেঁকে গেল, এটাকে আমরা বলবো প্রতিসরণ। 3 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে ঘনত্ব। ঘনত্ব আমরা সবাই জানি, ঘনত্ব আমরা কাকে বলবো না, ঘনত্ব হচ্ছে কোনো জিনিস কতটা ভারী বা তার ভেতরে কণাগুলি কতটা ঠাসাঠাসি করে আছে সেটাকে আমরা কি বলবো, ঘনত্ব। আচ্ছা আমরা বলুন তো, এটা হচ্ছে জল, ঠিক আছে, আর এটা হচ্ছে লাইট, কোনটা বেশি ঘনত্ব হবে? অবশ্যই লাইটের ঘনত্ব কি হবে, বেশি হবে, কারণ এর মধ্যে ঠাসা পদার্থ আছে, কণাগুলি ঠাসাঠাসি অবস্থায় আছে। তো জল কিন্তু চারিদিকে ছড়িয়ে আছে, তাই জলের ঘনত্ব কিন্তু কি হবে, জলের ঘনত্ব কিন্তু কম হবে। ওকে, আচ্ছা এবার চলুন এরপরে আমরা নেক্সট যেটা বুঝে নেব পার্ট 2 এ, সেটা হচ্ছে আমাদের 2 ধরনের তরঙ্গ আছে, একটা পি তরঙ্গ বা প্রাইমারি তরঙ্গ। প্রাইমারি তরঙ্গ আমরা কি জানি, প্রাইমারি তরঙ্গ সব মাধ্যম দিয়ে যায়, অর্থাৎ কঠিন, তরল, গ্যাসীয়। এটা আমরা কি করে মনে রাখবো? আচ্ছা বলুন তো, প্রাইমারি স্কুলে আমাদের সবাই কি পড়তে হয়, চোর ডাকাত ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার সবাই কিন্তু প্রাইমারি স্কুলে কিন্তু অবশ্যই পড়তে হবে, তাই তো? ঠিক সেরকম প্রাইমারি তরঙ্গ সবের মাধ্যমেই কিন্তু যাবে। 2 নম্বর কি, এস তরঙ্গ। এস তরঙ্গ শুধুমাত্র সলিড বা কঠিনের মাধ্যমে যায়। এটা কি করে আমরা শর্টকাটে মনে রাখবো? আচ্ছা আমরা যখন পিকনিক করি তখন আমরা কি বলি, আমাকে একটু সলিড পিসের মাংস দিতে একটু। এই যে সলিড, সলিড মানে কঠিন, তাহলে এস, এস মানে হচ্ছে সেকেন্ডারি ওয়েভ, আর এস মানে হচ্ছে সলিড। তাহলে এস শুধুমাত্র সলিড ওয়েভের মধ্যে দিয়ে যাবে বা কঠিনের মধ্যে দিয়ে যাবে। আশা করছি বুঝতে পেরে গেছেন। এবার চলুন পার্ট 3 তে আমরা দেখে নেব সিসমিক শ্যাডো জোন কাকে বলে। না সিসমিক শ্যাডো জোন কি না, ভূমিকম্পের সময় উৎপন্ন তরঙ্গ পৃথিবীর অভ্যন্তর দিয়ে চলার সময় এমন কিছু অঞ্চল আছে যেখানে কিন্তু প্রবেশ করতে পারে না এবং সেখানে ছায়া সৃষ্টি হয়, যেখানে প্রবেশ করতে পারে না সেটাকে আমরা কি বলবো, সিসমিক শ্যাডো জোন। এবার আমরা একটু প্র্যাকটিক্যাল পরীক্ষা যে ব্যাপারটা বুঝে নিই। আমার হাতে কি আছে, টর্চ আছে, এই টর্চে যে আলোটা জ্বালছি এটা হচ্ছে ভূমিকম্পের তরঙ্গ। ওকে, আর হচ্ছে আমার হাতে কি আছে, জল ভর্তি গ্লাস আছে, এটা হচ্ছে আউটার কোর। এরপর আমরা কি করব, দুটো পরীক্ষা এখানে করব। এই হচ্ছে টর্চের লাইট, এটা হচ্ছে ভূমিকম্পের তরঙ্গ, একবার বোর্ডে মারবো দেখবেন বোর্ডটা আলোকিত হবে। দ্বিতীয়বার আমরা কি করব, এই টর্চের আলোটা গ্লাসের জলের মধ্য দিয়ে মারবো, তখন দেখবেন কিছু জায়গায় ছায়া সৃষ্টি হবে, সেটা হবে কি, সেটা হবে আমাদের সিসমিক শ্যাডো জোন। আর একটা আমি কি করব, ঠিক আছে, এই যে টর্চের আলোটা আছে এটা হচ্ছে আমাদের কি, ভূমিকম্প তরঙ্গ। আমাদের হাত আছে, এই হাতটা কি, হাতটা হচ্ছে আউটার কোর। ওকে, এরপর একবার আমি ডাইরেক্ট টর্চের আলোটা এখানে মারবো, দেখবেন আলোকিত হবে। তারপর আমরা কি করব, হাতের মাধ্যমে মারবো, তখন দেখবেন কিছু জায়গায় ছায়া পড়ছে, কিছু জায়গায় আলোকিত হচ্ছে। যে জায়গায় ছায়া পড়বে সেগুলো হচ্ছে সিসমিক জোন। চলুন এরপর আমরা আলো বন্ধ করে পরীক্ষাটা একটু করে নিই। এবার দেখুন লাইট বন্ধ হয়ে আছে, আমি টর্চ জ্বাললাম, তাই তো বোর্ডটা কি সুন্দর আলোকিত হয়ে আছে, কোনো ছায়া সৃষ্টি নেই। এবার চলুন, এবার দেখুন আমি জল ভর্তি গ্লাস নিয়েছি, এবার জল ভর্তি গ্লাসের মধ্য দিয়ে কিন্তু আমি লাইট মারছি, দেখুন তো বোর্ডে কি হচ্ছে, বোর্ডে দেখুন কিছু জায়গায় ছায়া সৃষ্টি হচ্ছে, কিছু জায়গায় জলটা দেখা যাচ্ছে আলো, তাই তো?
এই যে ছায়াটা সৃষ্টি হচ্ছে এটাকে বলে সিসমিক স্যারোজন। এই যে পরীক্ষাটা করছি, এই যে লাইটটা যাচ্ছে এটা হচ্ছে ভূমিকম্পের তরঙ্গ, জল ভর্তি গ্লাসটা হচ্ছে আউটার কোর। এই ভূমিকম্পের তরঙ্গটা কঠিন থেকে তরলে যাওয়ার জন্য কি হচ্ছে, বাধা পাচ্ছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু ছায়া সৃষ্টি হচ্ছে। এই বোর্ডে যে ছায়াটা সৃষ্টি হয়েছে সেটাকে আমরা কি বলবো, সিসমিক স্যারোজন। আশা করছি আমরা একটু করে নিই হাত দিয়ে। দেখুন এই লাইটটা কি, ভূমিকম্পের তরঙ্গ যখন মারছি কোনো ছায়া সৃষ্টি হচ্ছে না। এবার চলুন আমরা হাতের মধ্য দিয়ে মারবো। দেখুন তো আমি যখন হাতের মধ্য দিয়ে মারছি তখন কি হচ্ছে, বোর্ডে কিন্তু ছায়া সৃষ্টি হচ্ছে। এখানে এই যে লাইটটা মারছি এটা হচ্ছে ভূমিকম্পের তরঙ্গ, আমার হাতটা হচ্ছে আউটার কোর তরল। এই যাওয়ার ফলে দেখুন বোর্ডে কিছু কিছু জায়গায় কিন্তু ছায়া সৃষ্টি হচ্ছে, কিছু জায়গা আলোকিত হচ্ছে। যে জায়গাটা ছায়া সৃষ্টি হচ্ছে এটা হচ্ছে সিসমিক স্যারোজন। আশা করছি আপনারা এই দুটো পরীক্ষার মাধ্যমে ব্যাপারটা। এরপর আমরা পি ওয়েভ স্যারোজন দেখে নেব। দেখুন পি ওয়েভ কি করে যায় না, পি ওয়েভ প্রথমে আপনার এই উপকেন্দ্র থেকে এইভাবে যাবে, ঠিক আছে, এই দিকে যাবে, এই দিকে যাবে, এই দিকে যাবে। দেখুন এইভাবে যাবে, এই দিকে যাচ্ছে, এই দিকে যাবে, এইভাবে যাবে। একসময় কি হবে তখন, এটা হচ্ছে আউটার কোর, আউটার কোরে যাবে, এইভাবে যাবে, ঠিক আছে, এইভাবে যাবে। এবার যখনই এটা হচ্ছে পি ওয়েভ কঠিনের মাধ্যমে যাচ্ছে, এবার যখন আউটার কোরে ঢুকবে, আমরা কি জানি পি ওয়েভ কিন্তু তরল মাধ্যমে যায়, কিন্তু যখনই তরল মাধ্যমে যাবে পি ওয়েভ কিন্তু একটু বেঁকে যাবে, বেঁকে গিয়ে কিন্তু এ হয়ে যাবে। দেখুন পি ওয়েভটা আস্তে আস্তে বেঁকে যাচ্ছে, কিন্তু এইভাবে যাচ্ছে। দেখুন পি ওয়েভ বেঁকে গিয়ে কিন্তু যাচ্ছে, পি ওয়েভ কিন্তু বেঁকে যাচ্ছে, তারপরে যাচ্ছে। এই যে জোনটা সৃষ্টি হলো, ঠিক আছে, এই যে জোনটা এটা হচ্ছে 105 থেকে 145 ডিগ্রি। এই যে জোনটা সৃষ্টি হলো এইদিকে 105 থেকে 145 ডিগ্রি, এই জোনটাই কিন্তু পি ওয়েভ প্রবেশ করতে পারবে না। এই জোনটাকে আমরা কি বলবো, পি ওয়েভ স্যাডোজন বলবো। এবার চলুন আমরা এস ওয়েভ স্যাডোজনটা দেখে নিই। আমরা কি জানি এস ওয়েভ শুধুমাত্র কি সলিডের মাধ্যমে যেতে পারে। তাহলে দেখুন এস ওয়েভ কীভাবে সলিডের মাধ্যমে যাবে, যাবে এইভাবে কিন্তু সলিডের মাধ্যমে যাবে, এইভাবে যাচ্ছে। দেখুন এটা সলিড, এইভাবে কিন্তু যাবে, এইভাবে সলিড এটা কিন্তু যাবে, কিন্তু এটা হচ্ছে আমার আউটার কোর তরল। আমরা সবাই জানি এস ওয়েভ কিন্তু তরল মাধ্যমে যেতে পারবে না, তাই এস ওয়েভ কিন্তু এই জায়গাটায় যেতে পারবে না। কত থেকে, 105 ডিগ্রি থেকে 105 ডিগ্রি এই জায়গায় কিন্তু যেতে পারবে না। কেন যেতে পারবে না, কারণ এটা তরল। এই টোটাল যে জায়গাটা, এই টোটাল জায়গাটাকে আমরা কি বলবো, এস ওয়েভ স্যাডোজন বলবো। এবার দুটোকে যদি আমি জুড়ে দিই, সমগ্র স্যাডোজন আমরা কাকে বলবো। দেখুন আমরা কি দেখলাম, পি ওয়েভ, এটা হচ্ছে পি ওয়েভ 105 থেকে গেল, ঠিক আছে, 105 করে দিলাম। এই ওপরে পি এবং এস ওয়েভ দুটোই কিন্তু যেতে পারবে। আচ্ছা দেখুন এটা হচ্ছে 145 ডিগ্রি, এটা হচ্ছে 145 ডিগ্রি। এই 105 থেকে 145 পি এবং এস যেতে পারবে না, এখানেও কিন্তু পি এবং এস যেতে পারবে না। কিন্তু এই যে জায়গাটা, এই জায়গায় কিন্তু পি যেতে পারবে। কেন যেতে পারবে, কি পি হচ্ছে সব মাধ্যমে যেতে পারে। তাই সামগ্রিক স্যাডোজন আমরা কাকে বলবো, 105 থেকে 145 ডিগ্রি। তাহলে চলুন আরেকবার দেখে নিই। পি ওয়েভ স্যাডোজন হচ্ছে 105 ডিগ্রি থেকে 145 ডিগ্রি, এস ওয়েভ স্যাডোজন হচ্ছে 105 থেকে 105 ডিগ্রি, আর টোটাল স্যাডোজন হচ্ছে 105 থেকে 145 ডিগ্রি। চলুন এটা আমরা একটা বাস্তব উদাহরণ দিয়ে একটু ব্যাপারটা বুঝে নিই। মনে করুন আমরা 7 বন্ধু বেড়াতে গেছি। এবার 7 বন্ধু মনে করুন আমরা মাটিতে হাঁটছি, খুব সুন্দর করে জোরে জোরে হাঁটছি। হাঁটতে হাঁটতে আমরা দেখলাম হঠাৎ করে আমাদের সামনে একটা ছোট্ট নদী পড়লো, অজয় নদীর মতো। দেখা গেলো সেই অজয় নদীতে আপনার কোমর অবধি জল আছে, আমরা হেঁটে যেতে পারবো। এরপর আমরা 7 বন্ধুর মধ্যে এখন 2 বন্ধু কিন্তু জলকে ভয় পায়, তারা কিন্তু যাবে না, পাড়ে বসে গেল। আর আমরা 5 বন্ধু দেখা গেল জলের মধ্য দিয়ে যাচ্ছি। এবার আমরাই বলুন, আমরা 5 বন্ধু এই মাটির উপর দিয়ে যত জোর হেঁটে গিয়েছিলাম, আমরা কি নদী পাড়ের সময় তত জোর হাঁটতে পারবো? হাঁটতে পারবো না। আমাদের কি হবে, গতিটা কমে যাবে। আর যেহেতু জলের স্রোত আছে, আমরা যত সোজা যাওয়ার চেষ্টা করব, আমরা কিন্তু একটু বেঁকে যাব, ঠিক আছে, এটাকে প্রতিসরণ বলে। ঠিক সেরকম কি হয়, পি ওয়েভ কি হয় দেখুন, পি ওয়েভ এদিকে যেহেতু সলিড আছে, খুব দ্রুত গতিতে কিন্তু আসছে, খুব দ্রুত গতি আসছে। কিন্তু পি ওয়েভ যখনই আউটার কোর তরলে যাচ্ছে, তখন কি হচ্ছে, তার গতিটা কমে যাচ্ছে এবং সে কিন্তু আস্তে আস্তে প্রতিসরণে কিন্তু বেঁকে যাচ্ছে। তাই এই পি ওয়েভ স্যাডোজন সৃষ্টির কারণ কি, প্রতিসরণ অর্থাৎ রিফ্লেকশন। ওকে, এবার চলুন এস ওয়েভের গল্পটা একটু শুনে নিই। আমরা কি বললাম, 2 বন্ধু, ঠিক আছে, জল দেখে ভয় পেয়ে যায়, তাই সে কি হচ্ছে, পাড়ে বসে গেছে। কিংবা ঘোড়াকে দেখবেন, ঘোড়া কিন্তু খুব দ্রুত দেখবেন মাঠে খুব ছোটে, কিন্তু যখনই জল দেখে যায় সে কিন্তু জলে ভয় পায়, বসে যায়। এস ওয়েভ হচ্ছে ঘোড়ার মতো বা আমার ওই 2 বন্ধুর মতো।
তারা দেখুন কঠিন মাধ্যমে খুব দ্রুত যাচ্ছে, এসে কঠিন মাধ্যমে খুব দ্রুত যাচ্ছে, যখনই সে তরল দেখেছে আউটার কোর তরল, সে কিন্তু তার মাধ্যমে আর যাচ্ছে না, ঠিক আছে। তাই এস ওয়েভের স্যাডোজেন হচ্ছে 105 থেকে 105। তাহলে এখানে এস ওয়েভ স্যাডোজেন সৃষ্টির মেন কারণ কি না, এস ওয়েভ শুধুমাত্র সলিডে যেতে পারে, অর্থাৎ কঠিনে যেতে পারে, তরলে যেতে পারে না, তাই এস ওয়েভ স্যাডোজেন সৃষ্টি হয়। ওকে, এবার আমাদের মনে একটা কোশ্চেন আসবে, পি ওয়েভ স্যাডোজেনের পরিমাণ আমরা কি দেখলাম কম এবং এস ওয়েভ স্যাডোজেনের পরিমাণ বেশি। কেন বেশি? তার কারণ পি তরঙ্গ দেখুন, পি তরঙ্গ আউটার করে তরলে যায়, শুধুমাত্র বেঁকে যায়, তাই পি ওয়েভ দ্বারা যে ওয়েভ স্যাডোজেন সৃষ্টি হবে তার পরিমাণ কম। আর এস ওয়েভের ক্ষেত্রে কী হবে, এস ওয়েভ শুধুমাত্র কঠিনের মাধ্যমে যায়, তরলে একেবারে যেতে পারে না, তাই এস ওয়েভ দ্বারা যে স্যাডোজেন সৃষ্টি হবে তার পরিমাণটা কিন্তু বেশি হবে। আশা করছি এবার জেনে নেব আমরা এটা কেন শিখবো বা কেন এটা স্টাডি করব। এক নম্বর হচ্ছে পৃথিবীর ভেতর সম্পর্কে জানতে। আমরা জানি কি ডক্টররা কি করে, এক্স রে করে আমাদের ভেতর সম্পর্কে জানে, ঠিক সেরকম আমরা এই স্যাডোজেনকে স্টাডি করে পৃথিবীর ভেতরে আউটার কোর, ইনার কোর বা ক্রাস্ট, ম্যান্টেল এগুলো কেমন আছে, কীভাবে আছে সেটা আমরা জানতে পারি। দু নম্বর কি ভূমিকম্পের পূর্বাভাস ও নিরাপত্তা। এটা কি না, কোনো এলাকায় ভূমিকম্পের কম্পন কেমন হবে সেই ম্যাপ তৈরি করতে কিন্তু এই সিসমিক স্যাডোজেনের কিন্তু সাহায্য নেওয়া হয়, এবং এর উপর ভিত্তি করে কিন্তু বড় বড় বিল্ডিং, সেতু, ফ্লাইওভার আর্থকুইক প্রুফ করে কিন্তু বানানো হয়। তিন নম্বর কি খনিজ সম্পদ সন্ধান, অর্থাৎ মাটির তলায় কোথায় জল আছে, কোথায় প্রাকৃতিক গ্যাস আছে, কোথায় খনিজ সম্পদ আছে, ঠিক আছে, কোথায় খনিজ তেল আছে, এইগুলো সন্ধান কিন্তু আমরা এটাকে স্টাডি করেই আমরা জানতে পারি।